জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের একেবারে শুরু থেকেই রাজপথে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যখন কোনো রাজনৈতিক দল বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে টু শব্দটুকুও করেনি, ঠিক সে সময় 5 জুলাই বরিশালে বিশাল সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ ছাত্রদের দাবির পক্ষে সমর্থন দেন এবং সরকারকে কড়া হুঁশিয়ারি দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া কোনো রাজনৈতিক দল নিজস্ব ব্যানারে রাজপথে ছিল এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন না। রাজনৈতিক পরিচয় গোপন রেখে যারা আন্দোলন করেছে বলে সব ক্রেডিট নিতে মরিয়া আন্দোলন সফল না হলে তাদের ঠিকানা ঠিকই ছাত্রলীগই হতো। তাদের কোনো ক্ষতি হতো না, বরং ক্ষতি হতো যারা রাজনৈতিক পরিচয়ে রাজপথে ছিল তাদের। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই ছাত্রদের পাশে ছিল। 18 জুলাই সারা দেশে বিক্ষোভ মিছিল করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকায় ছিলেন পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ। 29 জুলাই নেট বন্ধ ছিল। ঢাকায় ছিল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সেই সমাবেশের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ। সেই সমাবেশে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়। নেতাকর্মীরা ঢাল হয়ে যাবার কারণে সেদিন পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ পুলিশের গুলি থেকে বেঁচে যান। একই দিনে বরিশালে সমাবেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে থেকে লড়াই চালিয়ে যাবার ঘোষণা দেন মুফতি ফয়জুল করিম। এরপর থেকে সারা দেশ অচল হয়ে পড়ে। এর আগে 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় প্রতিবাদে রাজনৈতিক দলের একমাত্র ছাত্র সংগঠন হিসেবে সেদিন রাজপথে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। 29 জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অফিসে সংবাদ সম্মেলন থেকে আবু সাইদ হত্যার বিচার এবং হাসিনাকে পদত্যাগের আহ্বান জানান পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ। এরপর 1 আগস্ট গ্রেপ্তার হওয়া আসিফ মাহতাব এর বাসায় গিয়ে তার পরিবারের খোঁজ নেন শাইখে চরমনাই। একই দিনে শহীদ মুগ্ধের বাসায় গিয়ে সমবেদনা জানান তিনি। আগস্টের 2 তারিখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় অফিসে সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় করেন শাইখে চরমনাই। তিনি মত বিনিময় থেকে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দেন। আগস্টের 3 তারিখ লক্ষ লক্ষ নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং 5 আগস্ট ঢাকায় গণমিছিলের ঘোষণা দেন মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাই। এরপর 4 আগস্ট লক্ষ লক্ষ নেতাকর্মীদের নিয়ে বিদ্রোহের মিছিল করেন তিনি। এই মিছিল থেকে শাহবাগের ছাত্রদের এক দফা দাবির সাথে একাত্মতা ঘোষণা দিয়ে বক্তব্য দেন শাইখে চরমনাই। সেই বক্তব্যে তিনি বলেন, আগামীকাল 5 আগস্ট গণভবন ঘেরাও করা হবে। পরদিন 5 আগস্ট লক্ষ লক্ষ নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি সবার আগে রাজপথে নেমে কারফিউ ভঙ্গ করেন। সেই দৃশ্য সবাই দেখলেও 5 আগস্ট পরবর্তী মিডিয়া এসব আড়াল করেছে। কার ইশারায় করেছে সেটাও আমরা জানি। বিএনপি জামাতের শীর্ষ কোনো নেতা বৈষম্য বিরোধী আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন না, অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, নায়েবে আমির, মহাসচিব, কেন্দ্রীয় সকল নেতা রাজপথে ছিলেন। 4 আগস্ট গণভবন দখলের ঘোষণা এবং 5 আগস্ট কারফিউ ভেঙে গণভবন দখল করার বড় এক শ্রেণীর অকৃতজ্ঞরা ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানকে শুধু সুকৌশলে এড়িয়ে যাচ্ছে তা নয়, বরং অস্বীকার করতে শুরু করেছে।
অথচ ৩, ৪ এবং ৫ আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্দোলনের আপডেট বিএনপির কেন্দ্রীয় পেজ থেকে প্রচার করা হয়েছে। আল্লাহ তাআলা না করুক, যদি ৫ আগস্ট হাসিনার পতন না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের হয় ফাঁসি হতো, হয়তো বিদ্রোহীদের অভিযোগে দল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিষিদ্ধ হতে পারত। যারা ছাত্রলীগ, আওয়ামী লীগ সেজে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে অবদান রেখেছে বলে ক্রেডিট নিচ্ছেন, তারা তখনও রাজার হালে থাকত। বিপদে পড়ত ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিপদে পড়তে সমন্বয় করা বিএনপির মহাসচিব স্পষ্ট বার্তা দিল, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বিএনপির কেউ জড়িত নন। এখন তারা সব ক্রেডিট নিচ্ছে, অথচ জানবাজি রেখে রাজপথে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানকে স্বীকার করতেও তারা নারাজ। গত শনিবার ৪ আগস্ট চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি গোল টেবিল বৈঠকে অংশ নেন সমন্বয়ক সার্জিস আলম। সেখানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও নায়েবে আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম শাইখের চরমনায় হাফিজাহুল্লাহ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলাম আমরা, অথচ ৫ আগস্টের পর বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের খবরই নেয়নি। অথচ যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নিজেদের সম্পৃক্ততা নেই বলে মিডিয়াতে বলেছিল, তাদের সাথে সবসময় পরামর্শ হয়, আমাদের সাথে বৈষম্য করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যদি বারবার বৈষম্য করা হয়, তাহলে সর্বপ্রথম সেই বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে মুখ খুলব। সার্জিস পাশে বসে সেই বক্তব্য শুনছে। একই দিন রাতে চট্টগ্রাম পলো গ্রাউন্ড ময়দানে পীর সাহেব চরমনায়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে সার্জিস আলম বলেন, ৫ আগস্ট সর্বপ্রথম কারফিউ ভেঙেছে মুফতি ফয়জুল করিম শাইখের চরমনায়। ৩, ৪, ৫ আগস্ট একবারে কঠিন মুহূর্তে চরমনায় পীর সাহেব আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। সার্জিস আলমের এই বক্তব্য সর্বত্র ছড়িয়ে পড়ার পর দেখেছি এক শ্রেণীর লোকদের গাত্রদাহ শুরু হয়েছে, বৈষম্যমূলক আচরণ করে আসছে। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি মিডিয়ার এমন বৈষম্য আচরণ মেনে নেওয়া যায় না। আশা করি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা সমন্বয়করা ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানকে অকপটে স্বীকার করবে। শহীদ হওয়া একজন মাদ্রাসা শিক্ষার্থীর নামও কোনো পাঠ্য বইতে স্থান পায়নি। আবারও বৈষম্য হলে ফের বৈষম্য বিরোধী আন্দোলন হবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকারকে বলবো, মুনাফিকদের কান পড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানকে আড়াল করবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি বৈষম্যহীন আচরণ করুন, অন্যদের সুযোগ সুবিধা দেবেন আর ইসলামী আন্দোলন বাংলাদেশকে পাত্তা দিবেন না, তা হতে পারে না। যাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনার সরকারে আছেন, তাদের সাথে বৈষম্য করা অকৃতজ্ঞতা। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্পষ্টবাদী দল। মুনাফিকি বা লুকোচুরি খেলা ইসলামী আন্দোলন খায় না। জীবনের ঝুঁকি নিয়ে রাজনৈতিক ব্যানার নিয়ে রাজপথে নেমেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার পক্ষে রাজনীতি করে। অনেকে দেখছি ২৪-এর আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধী করেছিল, তারা ছাড়া অন্য কেউ মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে পারে না। মুক্তিযুদ্ধকে অপ্রাসঙ্গিক করার ষড়যন্ত্র করছে মুনাফিক শক্তির দোসররা। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার, স্বাধীনতার ধারণ করেই রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইনাস করার চেষ্টা হলে সেটা হবে বোকামি। অর্থ আর পেশা শক্তির ওপর
যারা ভরসা করে এমনটা করছেন তারা হাসিনার পতন থেকে শিক্ষা নিতে পারেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল কর্মীদের প্রতি আহ্বান থাকবে, নিজ অবস্থান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে শক্তিশালী করুন। এদেশে ইসলামী হুকুমত কায়েম না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। সাদিকুল ইসলাম, উন্মুক্ত বাংলা।